অনিন্দিতা মিত্রের লেখা গল্প প্রাক্তন। বয়স 60-এর কোটা পেরিয়েছে, কিন্তু এখনও টান টান শরীর। সৌম্যদর্শন ধীমান খুঁটিনাটি প্রায় সব কাজ নিজেই করেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর ভেবেছিলেন স্ত্রীকে নিয়ে তীর্থস্থানগুলিতে ভ্রমণে বের হবেন, কিন্তু সে আশার পূর্ণ হয়নি। স্ত্রী মারা যাওয়ার আজ বছরখানেক হয়ে গেছে। চন্দনা মারা গেল হঠাৎ করেই। এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়া করে রাতে ফিরে এসে চন্দনার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। ধীমানও সেটা লক্ষ্য করেছিলেন, কিন্তু চন্দনা বলেছিল হয়তো গ্যাস হয়ে গেছে, তাই অস্বস্তি হচ্ছে। পরদিন সকালে ডাক্তার দেখিয়ে নেবার কথা বলেছিল, কিন্তু কে জানতো চন্দনার সেই ঘুম ছিল শেষ ঘুম। সকালবেলায় ঘুমন্ত চন্দনাকে দেখে বোঝার উপায় ছিল না যে তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ঘুমের মধ্যেই চিরনিদ্রার দেশে চলে গিয়েছিলেন চন্দনা। এতটা কাল চন্দনা ছিল তার ছায়াসঙ্গী। নিপাট ভালো মানুষ ছিলেন চন্দনা। স্বামী সেবার কোনো ত্রুটি ছিল না তার, কিন্তু ওই যে বলে না মনের মানুষ, সে মনের মানুষকে ধীমান কোনোদিনই খুঁজে পাননি স্ত্রীর মধ্যে। দুটো মানুষের মনের জগতের মিল না থাকলেও কোথাও যেন একটা বিশাল ভরসার জায়গা ছিল। দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে উভয়ের মধ্যে একটা নির্ভরতার তথা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রেম ছিল না তা নয়, কিন্তু সেটা দাম্পত্য প্রেম। ধীমান সাহিত্যের ছাত্র ছিলেন। গল্প উপন্যাস এসবের বাইরে নিজেকে ভাবতেও পারতেন না। বাড়িতে বিশাল লাইব্রেরি তৈরি করে ফেলেছিলেন। অফিস শেষে বেশিরভাগ সময়টাই কাটত লাইব্রেরিতে। চন্দনা সাহিত্যের প্রতি কোনো আকর্ষণই ছিল না। সে শুধু তার সংসারটাকেই বুঝত, চিনত। বিয়ের পর তার প্রাক্তন প্রেমিকা কেয়ার কথাও জানিয়েছিলেন চন্দনাকে। চন্দনা হাসি মুখে সব শুনেছিলেন। তারপর শুধু জিজ্ঞাসা করেছিলেন, সে আর তোমার জীবনে নেই তো? স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তিনি বলতে পারেননি যে কেয়া তার জীবনে না থাকলেও মননে চিরস্থায়ী। মুখে বলেছিলেন, সে ছিল আমার অতীত, তুমি আমার বর্তমান। আর কখনোই তার কথা জানতে চায়নি চন্দনা। স্বামীর প্রতি ছিল তার অগাধ বিশ্বাস। ধীমানও কখন স্ত্রীর সাথে রূঢ় ব্যবহার করেননি। স্ত্রীর প্রতি যাবতীয় দায়িত্ব পালন করে চলেছেন, কিন্তু কেয়াকে মন থেকে মুছে ফেলতে পারেননি। কেয়াও সাহিত্যের ছাত্রী ছিল। তার সাথে সাহিত্য নিয়ে আলোচনায় সুখ ছিল। ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা চলত। উপন্যাস গল্প নিয়ে আলোচনা সমালোচনা চলত। ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবার পর একটা ভালো সরকারি চাকরি পেয়ে গিয়েছিলেন ধীমান। বিয়ের সম্বন্ধ নিয়ে ধীমানের বাবা মা গিয়েছিলেন, কিন্তু কেয়ার রক্ষণশীল পরিবার কিছুতেই তাদের সম্পর্ক মেনে নেয়নি। ব্রাহ্মণ ঘরের মেয়ে কেয়াকে অব্রাহ্মণ ঘরে বিয়ে দেওয়ার কথা তার বাবা ভাবতেই পারেননি। স্পষ্ট মুখের উপর না করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এক প্রকার অপমান করে ধীমানের বাবা মাকে বিতাড়িত করেছিলেন কেয়ার বাবা সৌমেন চক্রবর্তী। ধীমানের বাবা মা গত হয়েছেন বহুদিন আগে। পুত্রবধূ চন্দনাকে তারা মেয়ের মতোই স্নেহ করতেন। ধীমানের একমাত্র ছেলে বিদেশে কর্মরত, সেখানেই সংসার তার। মাঝে মাঝে ফোন করে বাবার খোঁজ নেয় না এমনটা নয়, কিন্তু ইচ্ছে করলেও যখন তখন আসা সম্ভব না। চন্দনার মৃত্যু সংবাদ পেয়ে সে এসেছিল। যাওয়ার সময় একটা মোবাইল কিনে দিয়ে গেছে ধীমানকে, যাতে ভিডিও কলিং করে বাবার সাথে মাঝে মধ্যে কথা বলতে পারে। ধীমান অবশ্য বারণ করেছিলেন, কারণ ওই ছোট্ট নোকিয়া 1600 মডেলের মোবাইলটাই খুব প্রিয়। ওই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার ঝামেলা বড্ড বেশি। কিন্তু ছেলের সাথে কথা বলতে হলে ওই ফোনের ব্যবহারটা শিখতে হবে। সুতরাং ছেলের আগ্রহে মোটামুটি কাজ চালানোর মতো বিষয়গুলো শিখে নিয়েছেন। আর তারপর ফেসবুকের জগতে এসে লেখালেখি শুরু করেছিলেন অবসর যাপনের জন্য। এখান থেকেই তার লেখনির যাত্রা শুরু। এখন সাহিত্যের জগতেও লেখক হিসেবে খানিকটা পরিচিত হয়েছে। 3টি উপন্যাসও প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন ধীমান। ছেলেকে ফোন করে আগেই জানিয়েছিলেন কিছুদিন দার্জিলিংয়ে গিয়ে থাকবেন। জিনিসপত্র মোটামুটি গোছগাছ করাই ছিল। ধীমান বাস টার্মিনাস থেকে একটা জিপে উঠে পড়লেন। এই গাড়িগুলো সাধারণত প্রতিদিন শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে যায়। জিপটা মোটামুটি ভরাই ছিল, আর 2-1 জন প্যাসেঞ্জার উঠতেই গাড়ি ছাড়ল।
জানালার পাশে বসে ছেলেকে একটা মেসেজ করে দিলেন। অবশ্য ছেলে কতক্ষণে মেসেজ সিন করবে সেটা প্রশ্ন সাপেক্ষ, তবুও কর্তব্য সম্পাদন করা আর কি। কিছুটা সমতল পেরিয়ে আঁকাবাঁকা পথে অগ্রসর হলো। আবার নতুন করে প্রাণের ফুর্তি খুঁজে পাচ্ছিলেন ধীমান। একটা অদ্ভুত ভালো লাগার সমস্ত মন জুড়ে। চা বাগানের মৃদু সুবাস, ঘন গাছের সারির মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ আর একটা ঠান্ডা আবহাওয়া ভীষণ রকমভাবে সতেজতা দিচ্ছিল। সুযোগ পেলেই দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে চলে যান ধীমান। নিরিবিলিতে লেখার কাজটা ভালো হয়। বহু পরিচিত হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। সামনে করিডরটি অনেকটা জায়গা জুড়ে। সন্ধ্যা তখনও নামেনি। ঠান্ডা বাতাসে একটা হালকা ভেজা ভেজা ভাব। আকাশটা দেখতে দেখতে আনমনা হয়ে যাচ্ছিলেন ধীমান। চোখের সামনে নিজের পুরো জীবনটা যেন দেখতে পাচ্ছিলেন। ইদানিং মুক্তি আকাঙ্ক্ষা বড় বড় হয়ে উঠেছে। মুক্তির অন্বেষণ তার প্রতিটি লেখায় ফুটে উঠেছে। পরদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলেন ধীমান। তারপর পাহাড়ি রাস্তার পথ ধরে হাঁটছিলেন। চড়াই উতরাই বলে একটু চলার পরই শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে ওঠে। রাস্তার ধারে একটা পাথরের উপর খানিকটা জিরিয়ে নেবার জন্য বসলেন। সামনে পাহাড়টার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিলেন। হঠাৎ হুড়মুড় করে তার পাশে কেউ বসে পড়তেই চমকে উঠলেন। দেখলেন তারই সমবয়সী কিংবা 2-1 বছর বেশি হবে দোহারা চেহারার একটি মানুষ। অনেকক্ষণ ধরেই আপনার পেছন পেছন হাঁটছি, কিন্তু কিছুতেই আপনার নাগাল পাচ্ছিলাম না। কি তাড়াতাড়ি হাঁটেন মশাই। কথা বলতে বলতে সামান্য হাঁপাচ্ছিলেন ভদ্রলোক। ধীমান কিছু বলার আগেই আবার উনি বললেন, কোথা থেকে এসেছেন? ধীমান মৃদু হাসলেন। আমি শিলিগুড়ি থেকে এসেছি। আপনি? ভদ্রলোক আকর্ণ হেসে বললেন, আমি মশাই সেই কলকাতা থেকে এসেছি। মাইসেলফ অরিন্দম চক্রবর্তী। হাত বাড়িয়ে দিলেন অরিন্দম। আমার নাম ধীমান দাস। ধীমান মনে মনে ভাবছিলেন, এই বুঝি ভদ্রলোক তার লেখক পরিচিতি বুঝতে পারবেন। আর তারপর শুরু হবে একই ধাঁচের কথা। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে জল বের করে ঢকঢক করে খেয়ে ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, মশাই কি খেলাধুলো করতেন? ভদ্রলোকের কথা বলার ধরন দেখে বেশ মজা পেলেন ধীমান। হ্যাঁ, ওই কম বয়সে খেলতাম আর কি। আমি দেখেই বুঝেছি এ শরীর খেলাধুলোর শরীর। নিয়মিত শরীরচর্চা করেন বুঝি? হ্যাঁ, ওই একটু আধটু আর কি। আমার স্ত্রী মাঝে মধ্যেই বলেন এক্সারসাইজ করতে, কিন্তু বুঝলেন কি না, এ বয়সে আর ওসব হবে না। তবুও সব সময় পিছনে লেগে থাকবে। ভদ্রলোকের কথা বলার ধরন দেখে বোঝা যায় বেশ মিশুকে মানুষ। ধীমান হেসে বললেন, একটু আধটু ব্যায়াম করা ভালো। নিদেন পক্ষে প্রাণায়ামটুকু করবেন। বয়স বাড়ার সাথে সাথে রোগ ব্যাধিগুলো পাল্লা দিয়ে বাড়তে থাকে। আপনি একদম আমার স্ত্রীর মতো কথা বলেন। জোরে জোরে হেসে উঠলেন অরিন্দম। ভদ্রলোক যে তাকে চিনতে পারেননি বুঝতে পেরে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন ধীমান। লেখক পরিচিতি পেলে কিছু কিছু লোকজন এমন আপ্লুত হয়ে পড়েন যে সামলানো মুশকিল হয়। দুজনেই আবার হাঁটতে থাকেন। কিছুটা দূরে গিয়েই একটা গাছের নিচে ছোট্ট চালা ঘরে চায়ের ব্যবস্থা দেখে বেশ উৎফুল্ল হয়ে উঠলেন অরিন্দম। মনটা বড় চা চা করছিল। চলুন চা খাওয়া যাক, চলুন। শীতের ভোরের এই নৈসর্গিক দৃশ্যের টানে পর্যটকরা ভিড় করেন। সূর্য উঠে গেছে। চারপাশে একটা অদ্ভুত সুবাস। একটা ভাঙাচোঙা কাঠের বেঞ্চে বসে পড়লেন দুজনে। পায়াগুলো মাটিতে গেঁথে গেছে অনেকখানি। অরিন্দম বেশ উৎফুল্লতার সাথে বললেন, চা বাগানের মাঝে এমন একটি জায়গায় গরম গরম চায়ের স্বাদই আলাদা, কি বলেন? ধীমান মৃদু হেসে মাথা হেলান। চায়ের গ্লাসে হালকা চুমুক দিতে দিতে অরিন্দম বললেন, আমি ব্যাংক ম্যানেজার ছিলাম। 3 বছর আগে অবসর নিয়েছি। একটি মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। সুতরাং এখন আমরা ঝাড়া হাত পা। প্রায় প্রতি বছরই বেড়াতে বেরোই স্ত্রীকে নিয়ে। স্মিত হেসে ধীমান বললেন, মেয়ের কোথায় বিয়ে হয়েছে? কলকাতাতেই। আপনি কবে এসেছেন? প্রশ্ন ছুঁড়ে দেন ধীমান। এই 3-4 হলো। আর আপনি? আমি গতকালই এসেছি। আপনার স্ত্রীকে সঙ্গে আনেননি? বছরখানেক হলো ও মারা গেছে। অপ্রতিভ মুখে অরিন্দম বললেন, কিছু মনে করবেন না যেন, বুঝতে পারিনি। ধীমান বললেন, না না, ঠিক আছে, চলুন এবার ওঠা যাক।
আর একটু এগিয়েই একটা বাঁক পেরিয়ে মস্ত একটা ঝর্ণা আছে, যাবেন নাকি? না না, আজ থাক, 8টা বাজে। ধীমান এবার টাকা বের করতে যেতেই অরিন্দম হাহা করে পড়লেন। আরে আরে, করেন কি মশাই? ওটি হবে না। দ্রুত গতিতে টাকা বের করে নেপালি ছেলেটির হাতে গুঁজে দিলেন। দুজনেই স্লোত গতিতে এগোচ্ছিলেন এবার। এর মধ্যেই অরিন্দমের ফোনটা বেজে উঠল। হ্যালো? হ্যাঁ, ফিরবো একটু পর। অত চিন্তা করো না। আরে ঠান্ডা লাগবে না, গলায় মাফলার জড়ানো আছে। আচ্ছা বাবা, ফিরছি এখনই। হলো? অরিন্দম বেশ খোশ মেজাজেই বললেন। আমার গিন্নি ফোন করেছিলেন। আর বলবেন না, আমাকে মনে করেন একটা বাচ্চা ছেলে। প্রতি মুহূর্তে চলেছে শাসন। একটু এদিক ওদিক হয়েছে কি তার বাক্যবাণ চলতে থাকে। তবে কি বলুন তো, ওর কাছে সারাদিন বকাঝকা না খেলে আমারও ভালো লাগে না। লোকে বলে আমি নাকি বউ পাগল। তো বলে বলুক গে, আমি পরোয়া করি না। বউয়ের কথা শুনবো না তা কি পাশের বাড়ির বৌদির কথা শুনে চলবো বলুন তো? এবার না হেসে পারলেন না ধীমান। ভীষণ মজার মানুষ আপনি। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। তবে চলুন আমাদের হোটেলে, দুজনে মিলে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। না, আজ থাক। আরে মশাই, থাক কেন? চলুন না, আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেব। ধীমানের কোনো ওজর আপত্তি টিকল না। এক প্রকার জোর করেই অরিন্দম হোটেলের ঘরে নিয়ে গেল। দরজা খুলে সামনে স্বামীর সাথে ধীমানকে দাঁড়িয়ে থাকতে দেখে কেয়া হতবাক। ধীমান ও কেয়াকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। মিট মাই ওয়াইফ কেয়া চক্রবর্তী। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছিল ধীমানের। ফুসফুসে কিছুটা বাতাস ভরে নিয়ে ধীমান 2 হাত জোর করল। নমস্কার। সংকুচিতভাবে প্রতি নমস্কার জানালো কেয়া। ঠিক কত বছর হলো তার হিসেব নিকেশ নেই। একই রকম আছে মানুষটা। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কেয়ার। ধীমানের প্রত্যেকটি বই খুব আগ্রহ সহকারে পড়ে কেয়া। চরিত্রের সাথে নিজের মিল অনেকবারই খুঁজে পেয়েছেন। ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারতেন, কিন্তু অতীত জীবনকে আর বাস্তবে টেনে আনার ইচ্ছে হয়নি। নিভৃতে মনের কোনো গহীন কোণে ভালোবাসার মানুষটিকে খুব যত্নে লুকিয়ে রেখেছিলেন। টেবিলের উপরে রাখা সম্প্রতি তার লেখা উপন্যাস মায়ার বাঁধন দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ধীমান। লেখক পরিচিতিতে ধীমানকে দেখে না চেনার কোনো কারণ নেই। অনেকবার ভেবেছেন কেয়া কি কখনো তার লেখা পড়েনি। সৌজন্যমূলক পরিচয়টুকু সেরে পুনরায় ঘরে ফিরে গিয়েছিল কেয়া। অরিন্দম কেয়ার আচরণ দেখে সামান্য অবাক হলেও ধীমানকে তা বুঝতে না দিয়ে বললেন, আমার স্ত্রী একটু ইন্ট্রোভার্ট টাইপের। ওর যত রাগ ভালোবাসা আমাকে ঘিরেই। বাইরের মানুষদের সাথে খুব একটা কিছু মনে করবেন না। বই পড়তে খুব ভালোবাসে, সারা দিন ওই বইয়েই ডুবে আছে ও। ধীমান বুঝতে পারছিলেন না টেবিলে রাখা বইটা যে তারই লেখা এ কথাটা বলা উচিত হবে কি না। পকেট থেকে রুমালটা বার করে মুখটা মুছে নিয়ে বললেন, না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আজ আমি উঠি। এ মা, সে কি, চা খাওয়াবো বলে ডেকে নিয়ে এলাম? আপনি ব্যস্ত হবেন না, সেই সকালে বেরিয়েছি, এবার ফিরতে হবে। আর তাছাড়া একটু আগেই তো চা খেলাম। নমস্কার জানিয়ে উঠে পড়লেন ধীমান। কেয়ার চোখের সামনে অতীতের ধূসর স্মৃতি স্পষ্ট হয়ে উঠছিল। ইউনিভার্সিটির করিডর, ঘন গাছপালা ঘেরা রাস্তায় দুজনের পথ চলা, ক্যান্টিনে বসে গল্প, কবিতা নিয়ে আলোচনা, সব যেন এক এক করে চোখের সামনে ভেসে উঠছিল। বিয়ের পরপর প্রতিটা মুহূর্ত মনে পড়ত ধীমানের কথা, কিন্তু সময়ের সাথে সাথে সেসব ধূসর হয়ে গেছিল। আবার ধীমানের লেখা পূর্বের স্মৃতিকে উস্কে দিয়েছিল। বয়সের এই শেষ পর্যায়ে এসে সেই অতীত মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি করেছিল, যেখানে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, আছে শুধু কিছু মুহূর্ত, মন ভালো করা মুহূর্ত, যা একান্তই ব্যক্তিগত। কি ব্যাপার, তুমি ওভাবে উঠে এলে যে? ভদ্রলোক কি ভাবলেন? কেয়া মুখ ফেরালেন স্বামীর দিকে। উনি চলে গেছেন? হ্যাঁ। তুমি ওনাকে কোথায় পেলে? আরে রাস্তায়, হঠাৎ হলো আলাপ। কেয়া শান্ত স্বরে বললেন, টেবিলে যে বইটা রাখা আছে ওটা ওনার লেখা। বলো কি? বিস্ময়ে 2 চোখ ওপরে তোলেন অরিন্দম। এতক্ষণ কথা হলো, একবারও তো বললেন না যে উনি লেখক। আর তুমিও তো কিছু বললে না।
একটু ইতস্তত করে কেয়া বললেন। হঠাৎ ওভাবে ওনাকে দেখে অরিন্দম এবার হো হো করে হেসে উঠলেন। ও তাই বলো, ওনাকে দেখে নার্ভাস হয়ে গিয়েছিলে? কেয়া জানালার দিকে মুখ ফিরিয়ে অন্যমনস্ক সুরে বললেন, হয়তো তাই। পুরনো বন্ধু বলে পরিচয় দেওয়া যেত, কিন্তু কোথায় যেন বাজছিল। দীর্ঘ দাম্পত্যে অরিন্দম জানে তার জীবনে সেই এক ও অদ্বিতীয়। বয়স হলো সেই জায়গায় কারো ছায়াটুকু আছে জানলে মানুষটা নিতে পারবে না। বেশি রাত জাগতে পারে না অরিন্দম। ধীমানের উপন্যাসটা শেষ করে হাই তোলে কেয়া। একটা অসম্পূর্ণ ভালোবাসার গল্প। অরিন্দম শান্তভাবে ঘুমোচ্ছে, মুখে একটা নিশ্চিন্ত কোমলতা। চোখের পাতা ভারী হয়ে আসছিল কেয়ার। হোটেলের ঘরে ফিরে এসে ধীমান অতীতের স্মৃতিতে ডুবে রইলেন কিছুক্ষণ। কেয়া তার লেখা পড়ে এটা ভেবে আপ্লুত হলেন ধীমান। জীবন সায়ান্নে এভাবে দেখা হবে তার স্বপ্নেরও অতীত ছিল। সকালে ঘুম থেকে উঠে কিছুটা পথ হেঁটে একটা বিরাট পাথরের উপর বসে ধীমান প্রকৃতির সৌন্দর্য দুচোখ ভরে দেখছিলেন। কেমন আছিস? ধীমান চমকে পিছন ফিরে তাকালেন। একটা হালকা রঙের শাড়ি পরে কেয়া দাঁড়িয়েছিল। ধীমান মুখে হাসি টেনে বলল, ভালো আছি। দুজনে খানিকক্ষণ চুপচাপ। ঠিক কী বলবে কেউ বুঝতে পারছিল না। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলো। তারপর সব স্বাভাবিক, যেন দুই বহু পুরনো বন্ধু তাদের ফেলে আসা দিনে স্মৃতিচারণা করছে। কিছুক্ষণের মধ্যেই দুজনের জীবনের সংক্ষিপ্ত ইতিকথা আদান প্রদান হয়ে গেল। বিয়ের পর চন্দনাকে তোর কথা বলেছিলাম, জানিস এতটুকু অভিমান করেনি। কেয়া ম্লান হাসেন। মেয়েদের মান অভিমান ছেলেদের বোঝার সাধ্য কোথায়? একটুক্ষণ চুপ করে থেকে ধীমান উদাসভাবে বললেন, চন্দনা চলে যাওয়ার পর ভীষণ একা হয়ে গেছিলাম। লেখার মধ্যে আবার নিজেকে খুঁজে পেয়েছি। গল্প লেখা ছাড়িস না, ওটাই তো এখন বেঁচে থাকার অবলম্বন। ওকে ছাড়া যাব কোথায়? মৃদু হাসেন ধীমান। ছেলের কাছে চলে গেলেই পারিস, এখানে একা একা? চন্দনা সাজানো সংসার ছেড়ে কোথাও যাব না রে। কেয়া এবার কৌতুকের সুরে বললেন, গল্পগুলো যে লিখিস তার নায়িকার সাথে আমার এত মিল কেন? ধীমানও এবার হালকা স্বরে বলেন, তুই যে আমার জীবনের কাদম্বরী, তাই। এবার দুজনেই শব্দ করে হেসে ওঠে। গায়ে চাদর দিয়ে আসিসনি কেন? তোর যে ঠান্ডার দোষ। অনাড়ষ্ট ভঙ্গিতে কথা ছুঁড়ে দেয় কেয়া। ধীমান কপট রাগ দেখান। এই বয়সে আমাকে শাসন করতে আসিস না? আমাকে কি অরিন্দম বাবু পেয়েছিস? যা বলিস বিনা বাক্য ব্যয়ে শোনে। কেয়া ঠোঁট ছাড়িয়ে হাসেন। সে তোর চাইতে অনেক ভালো। ভাগ্যিস তোর সাথে বিয়ে হয়নি আমার। চোখের কোণে হঠাৎ আসা জলটা আড়াল করতে মুখ ফেরান কেয়া। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমিও বেঁচে গেছি। চন্দনা তোর মতো দাপুটে ছিল না। দুজনেই এবার অকারণেই হাসেন। ধীমান প্রসঙ্গ পাল্টাতে বললেন, আচ্ছা, আমার লেখা গল্পগুলো পড়েছিস, অথচ একবারও যোগাযোগ করার কথা মনে হয়নি তোর? বন্ধু হিসেবেও তো যোগাযোগ করতে পারতিস। কেয়া স্নিগ্ধ হেসে বলল, হয়তো পারতাম, কিন্তু ও আমাদের সম্পর্কটা স্বাভাবিকভাবে নিতে পারতো না। প্রাক্তন যে একটা বয়সের পর প্রেমিক নয়, বন্ধু হতে পারে, সে তত্ত্ব ওর সহজ সরল মস্তিষ্কে ঢুকতো না। ধীমান মুখের হাসিটুকু অক্ষুণ্ণ রেখে বললেন, অরিন্দম বাবুর সাথে আলাপ করে বুঝেছি, অপাত্রে পড়িসনি। ভালো থাকিস। ওর মতো মানুষ হয় না। আমরা কাল ফিরে যাচ্ছি। তুইও ভালো থাকিস ধীমান, আর শরীরের খেয়াল রাখিস। মাথা নাড়েন ধীমান। ইচ্ছে থাকলেও ফোন নম্বরটা চাইলেন না। পাহাড়ের কোল থেকে সূর্যের খানিকটা অবয়ব দেখা যাচ্ছিল। স্লোত গতিতে কেয়া ধীরে ধীরে অদৃশ্য হলো পাহাড়ি বাঁকে। অনেক না বলা কথা দুটি হৃদয়ে বন্দী হয়ে রইল। সব কথা হয়তো বা বলা যায় না, বা বলতেও হয় না। ধীমানের বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। তুই যদি সাথে থাকতিস হয়তো জীবনটা অন্য খাতে বইতো। কিন্তু অপ্রাপণীয় ব্যথাটাই আজকাল বড় ভালো লাগে। না পাওয়ার বেদনাটাই আজ বড় প্রিয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।